অথচ কৃষকের ভাগ্যে উন্নয়ন আর জুটল না। তাই সংগ্রামী ভাইরা, এই কৃষকের বৈষম্য থেকে বাঁচতে হলে আমাদেরকে নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার গঠন করতে হবে। এই নির্বাচিত সরকার জনগণের ভোট নিয়ে নির্বাচিত হলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই নির্বাচিত সরকার পূরণ করবে। তাই সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে আমাদের এলাকায় যে এমপি আসবে তাকে নির্বাচিত করবেন। সারা বাংলাদেশ বিএনপি নির্বাচিত হলে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ভাই, একটা স্লোগান সেদিন দুলু ভাই দিয়েছিল, আপনাদের মনে আছে? মনে আছে স্লোগানটা? ধরেন তো, জাগো বাহে, জাগো বাহে, তিস্তা বাঁচাই, তিস্তা বাঁচাই। আপনাদেরকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজারহাট উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব নুরুজ্জামান সরকার। আপনারা সবাই কেমন আছেন? ধন্যবাদ। বিদ্যানন্দ ইউনিয়ন কর্তৃক কৃষক সমাবেশের প্রধান অতিথি, কুড়িগ্রাম জেলার সম্মানিত আহ্বায়ক রিপন রহমান, মঞ্চে উপবিষ্ট কুড়িগ্রাম জেলার সদস্য সচিব রকুনুজ্জামান রঘু ভাই, মঞ্চে উপবিষ্ট কুড়িগ্রাম জেলার হাইকম ২ বারের সভাপতি মোহাম্মদ ওয়াদত আলী জিনুক ভাই, মঞ্চে উপবিষ্ট গড়েরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট গড়েরডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রদল যুবদল, মঞ্চে উপবিষ্ট রাজারহাট উপজেলার যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক চাচা, মঞ্চে উপবিষ্ট কুড়িগ্রাম জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়ন বিদ্যানন্দ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার এখানে কিছুই নাই। আপনারা কৃষক সমাবেশ সম্বন্ধে এতক্ষণ যত কিছু শুনছেন, সবচেয়ে মূল কথা হলো কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক যদি আমাদের স্বনির্ভর হয় তাহলে আমাদের বাংলাদেশ উন্নয়ন হবে। আর বাংলাদেশকে উন্নয়ন করতে গেলে আপনাদেরকে দল বেছে নিতে হবে। কাকে কি দিলে কি হবে সেটা আপনারা ভালো করেই জানেন। দীর্ঘদিন থেকে কৃষক কিভাবে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কৃষকের মাঝে সার নাই, কীটনাশক নাই, ঔষধ নাই, স্প্রে মেশিন ইত্যাদি, এগুলো আর কি আপনার পান না। কেন পান না? আপনাদের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ব্লকে একজন করে সুপারভাইজার আছে, যাকে বলে বিএস। আপনাদের দাঁড়া কি আসে? মনে হয় না। আসে কি? যা আসে তারা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকলো, আপনারা ওই বিএস, আপনাদের কোন ব্লকে কোন বিএস থাকে
সবাই নাম্বার জোগাড় করবেন এবং আপনাদের ফসলের কি ক্ষতি হয়, কি সাধন হয়, কি সমস্যা তাদের কাছে পরামর্শ নেবেন এবং কি সুযোগ সুবিধা আছে তাদের কাছে নেবেন। যদি না পারেন তাহলে আমাদের থানায় যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদি না পারি তখন আমরা জেলায় এটা অভিযোগ করব, জেলা ওটাকে উদ্যোগ দেবে। তা এখানে বক্তব্য বলার কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ সবাইকে। আমারও সালাম জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরজামাল ভাইকে। সময় স্বল্পতার কারণে সবারই বক্তব্য দেওয়া সম্ভব নয়, আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যানন্দ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আব্দুল সালাম চাচাকে দাঁড়িয়ে একটু পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিপ্লব ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজারহাট উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রানা চৌধুরীকে দাঁড়িয়ে তার পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সংগ্রামী 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মমতাজুর রহমান মমতাজ ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজারহাট উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক লায়ন আহমেদকে। সময় স্বল্পতার কারণে পরিচয় পর্বটা আরো কম হয়েছে। আমরা পরিচয় পর্ব করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব হযরত আলী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারী ভান্ডারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পৌর শাখা কুড়িগ্রাম জেলা পৌর শাখার সাবেক সফল 2 বারের সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 5 নং বিদ্যানন্দ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব রিফানুর রহমান, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল
কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রকুরুজ্জামান রুকু, আজকে মানে অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় আমাদের মধ্যে আজকে যে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মারজানকে পাবো, এর জন্য আসলে সত্যি আনন্দিত। সেই সাথে আমাদের সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারে সকল সদস্যবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, ছোট বড় সকলকে জানাই আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধু, শীতের রাত, প্রত্যেকটি মানুষ শীতে হয়তো অত্যন্ত কষ্টের সঙ্গে আমাদের মতো ছোট মানুষের দুই একটি কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। বেশি কষ্ট দিব না। আজকের এই বাংলাদেশ জাতীয় কৃষক দলের কৃষক সমাবেশ কেন? প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকটি ইউনিয়ন কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধর, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রাণ পুরুষ জনাব তারেক রহমান কৃষকদের নিয়ে এই কৃষক সমাবেশ কেন ডাক দিল? কেন আমরা কি আপনাদের ইউনিয়নে এসেছি? এর মূল বিষয়টা কি? আমাদের প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের কৃষকদের নিয়ে ভেবেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেছিলেন বাংলাদেশের 80% জন মানুষ গ্রামে বসবাস করে, বাংলাদেশের 80% জন মানুষ কৃষক। আর এ কারণে উনি ভেবেছিলেন যে এদেশের মানুষ যদি, কৃষক যদি ভালো না থাকে, বাংলাদেশ কখনো ভালো থাকতে পারে না। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এজন্য একটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছোট্ট একটি কথা রয়েছে, উঠানে গাছ, পুকুরে মাছ, গোলা ভরা ধান, জিয়ার অবদান। কেন এই কথাটি, এই ছোট্ট উদ্ধৃতিটি কেন? শহীদ প্রেসিডেন্ট, যারা মুরব্বিয়ান আছে তারা কালের সাক্ষী, তারা বলতে পারবে। আমার পূর্ববর্তী কোন এক বক্তা বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শেষ প্রকল্প ওই সাদা মেশিন, কুপোটা মেশিন চীন থেকে, গণচীন থেকে আমদানি করে এনেছিল। বন্ধুগণ, শুধু এই মেশিন নয়, আজকে যে ইরি ধান, এই ইরি ধানের বীজও আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিল। যার কারণে আজকে আমরা একরে 60 থেকে 70 মণ 80 মণ ধান উৎপন্ন করতে পারতেছি। বন্ধুগণ, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে নিয়ে না ভাবত, তাহলে এই সেচ ব্যবস্থা এবং এই ধানের বিদেশ থেকে নিয়ে আসতে না। একটি ছোট্ট দেশ যেখানে জনবহুল, বাংলাদেশের আয়তনের তুলনায় মানুষ এখানে অনেক বেশি। এদেশের মানুষকে ভালো রাখতে গেলে কি করতে হবে, এটি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথায় এটি অনেক আগে চিন্তার মধ্যে নিয়ে এসেছিল। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, কৃষকদের নিয়ে আমাদের যে কৃষক নেতারা রয়েছে, আমাদের জেলার কৃষক নেতৃবৃন্দরা আপনাদের সঙ্গে কথা বলবেন। যেহেতু আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আসতে পেরেছি এবং দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই যারা আয়োজক, ধন্যবাদ জানাই অত্র এলাকার মানুষজনকে। দুই একটি রাজনৈতিক বক্তব্য, দুই একটি রাজনৈতিক কথা বলবো, আপনারা কষ্ট দিবেন না, বেয়াদবি নেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি কিছুদিন আগে স্বৈরাচারী হাসিনার 16 বছরের তাণ্ডব লীলা। হাসিনার রোশানল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের কোন নেতা কর্মী 16টি বছর পানিতে ঘুমাতে পেরেছেন কিনা আপনারা সাক্ষী। মিথ্যা মামলা, হয়রানি দিয়ে
জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার আমাদের কর্মীরা হয়েছিল। হাসিনার যে অত্যাচার এ দেশকে যে ধ্বংস করেছে, শুধু আমাদের নেতা কর্মী নয়, গত যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছিল। বন্ধুগণ, আপনারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, অসংখ্য ছোট ছোট ছাত্র, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করেছিল। নির্মম নিষ্ঠুর পরিহাস। এই হাসিনার রোশনাল থেকে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিল বাংলাদেশের ভাগ্যা আকাশে কি ঘটে। হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার কথা বলেছিল, পানি তো দেয়নি, দিয়ে হেলিকপ্টার থেকে যখন গুলি ছুটতেছিল, নাইমা জানালা দাঁড়ায় দাঁড়িয়েছিল, সেখানে গুলিবিদ্ধ হয়ে ভ্যান যোগে জট দিয়ে, ভ্যানের মধ্যে বল দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা পর্যন্ত হয়েছিল। বন্ধুগণ, এজন্য কি হাসিনার বিচার হওয়ার প্রয়োজন আছে কিনা? বন্ধুগণ, আপনারা কি মনে করেন যে তার বিচার হওয়ার প্রয়োজন আছে? সংগ্রামী সুধী সমাবেশ, আপনাদেরকে বলি, আপনাদেরকে আরো কিছু পিছনের দিকের কথা বলি। আপনারা দেখেছিলেন বাংলাদেশের আলেম ওলামারা যখন ওই মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতেছিল, সেদিন নির্বিচারে আলেমদের গুলি করে মেরে ফেলা হয়েছিল। বন্ধুগণ, বাংলাদেশের চৌকস সেনাবাহিনীরা যখন বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের প্রাণকে রক্ষা করার জন্য তারা চৌকস ভূমিকা রাখতেছিল, পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের দেশের সেনা অফিসারকে, 57 জন সেনা অফিসারকে সেদিন নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, এর জন্য কি হাসিনার বিচার হওয়ার প্রয়োজন নাই? যার কারণে বাংলাদেশে আগামী দিনের যে সংসদ নির্বাচন আসবে, এই সংসদ নির্বাচনে অবশ্যই আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমি ধানের শীষের ভোট এজন্য প্রার্থনা করতেছি, বাংলাদেশ সরকারের পার্লামেন্টে যদি আমরা যেতে না পারি, বাংলাদেশ দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত কুড়িগ্রামে যে 4টি আসন রয়েছে, আমরা বিএনপিকে দিতে পারিনি। আমরা কি কুড়িগ্রাম থেকে বিএনপিকে আসন দিতে পেরেছি? আমরা যদি ওই পার্লামেন্টে আমাদের কোন প্রতিনিধিত্ব পাঠাতে না পারি, তাহলে সরকারের যে উন্নয়নের অংশীদারিত্ব আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না। আমাদের কুড়িগ্রাম একটি ছোট্ট জেলা, এখানে কোনো উন্নয়নের ছোঁয়া রাখবে না। যার কারণে ওই সংসদে আমাদের একজন প্রতিনিধি পাঠা বিশেষ প্রয়োজন। আর এই কারণে আপনাদের কাছে বিনীতভাবে বলবো, আগামী দিনে যে সংসদ নির্বাচন আসবে, আর ওই সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, মাইকের শব্দ যত দূরে যাচ্ছে এবং মঞ্চের সামনে যারা উপবিষ্ট রয়েছেন, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা নেই? আপনাদের নেত্রী আপনাদের কথা চিন্তাধারা করেনি, সে তার নিজের জীবনকে নিয়ে, তার পরিবারকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। বন্ধুরা, আর পক্ষান্তরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতা নেয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে এবং তার 2টি সন্তানকে বন্দী করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেয়, যদি প্রাণে বাঁচতে চান, আপনার সন্তান 2টিকে বাঁচাতে চান, তাহলে আমাদের কথা মেনে নিয়ে বিদেশে পাড়ি দেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, বিদেশে কোনো আমার সেকেন্ড হোম নাই, বিদেশে কোনো আমার কোনো বাড়ি নাই, বিদেশে আমার বন্ধু আছে, কিন্তু বিদেশে আমার কোনো থাকার জায়গা নাই। আমি যদি বলি বাংলাদেশের মানুষের কাতারে মারা যাব এবং বাংলাদেশে আমার ঠিকানা হবে, আমার কবর হবে, আর আমার 2টি সন্তান নয়, আমার বাংলাদেশে 18 কোটি সন্তান রয়েছে, আমি বাংলাদেশের মানুষকে রেখে কোথায় যাব? প্রিয় বন্ধুগণ, আর পক্ষান্তরে আমরা দেখতে পারি
হাসিনা কি করলো? হাসিনা কি তার কর্মী বাহিনীকে ভালোবেসেছিল? হাসিনা কি তার কর্মীর কথা চিন্তা করেছিল যে আমি বিদেশে গেলে আমার কর্মীর কি হবে? যার কারণে বলতেছি আওয়ামী লীগের বন্ধুগণদের উদ্দেশ্যে, আপনাদের লজ্জা হয় না? আপনাদের নেত্রী আপনাদের কথা চিন্তা করে নাই? আপনাদের নেত্রী আপনাদেরকে ছেড়ে বিদেশে পাড়ি দেয়নি বারবার? মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্যায় আদেশকে মেনে নিয়ে বিদেশে পাড়ি দেয় নাই? সেদিনও আপনাদের কথা চিন্তাধারা করে নাই। আজকে দেশের এই অবস্থা করে আজকেও আপনাদের কথা চিন্তা করে নাই বন্ধুগণ। শুধু তার ফ্যামিলি, তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বোন, তার ভাতিজা, তাদেরকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে বন্ধুগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে, তাহলে এই হাসিনা ফ্যাসিবাদী যত অন্যায় অত্যাচার আমাদের উপর চালিয়েছে, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী সরকার গঠন হলে এর পুঙ্খানুপুঙ্খানু বিচার করা হবে বন্ধুগণ। বিচারের কাঠগড়ায় আনা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বোপরি আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, শীতের রাত কষ্ট করতেছেন, আমাদের মতো অধম অভাগা মানুষের দুই একটি কথা শোনার জন্য এসেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আগামী দিনে আমাদের দলের যে প্রার্থী আসুক, যেই আমাদের ধানের শীষের মার্কা পাক, আমরা আগাম তার ধানের শীষের জন্য আপনাদের কাছে ভোট নিবেদন করতেছি এবং সর্বোপরি আল্লাহ পাকের কাছে বিনীতভাবে প্রার্থনা করতেছি, আল্লাহ পাক আপনাদের হায়াতি দান করুন এবং সুস্থ রাখুন এবং সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্র দলের মূলনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই কৃষক সমাবেশ, যার আগমনে আরো আলোকিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক, দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান আল মারজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিদ্যানন্দ ইউনিয়ন শাখায় এই দারাহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের সম্মানিত আহ্বায়ক রিপন রহমান ভাই এবং সম্মানিত সদস্য সচিব রকু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের পরপর 2 বার সভাপতি, কুড়িগ্রাম পৌর যুব দলের সভাপতি ওয়াজাদুল জেনুব ভাই, যিনি অত্যন্ত চমৎকার এবং জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, অনেক ধন্যবাদ ভাইকে। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের রাজারহাট উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক রাজ্জাক ভাই, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজারহাট শাখার সাবেক সভাপতি জাকির ভাই এবং কুড়িগ্রাম থেকে আগত ঈদুল ভাই এবং মমতাজ ভাই। আমি আসলে পূর্ণাঙ্গ আপনাদের ডিজাইনেশন করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত আমি। এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আইজুল ভাই, যুব দলের এই ইউনিয়নের যুব দলের সদস্য সচিব আমিনুল ভাই, স্বেচ্ছাসেবক দলের হযরত। সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের এই সমাবেশে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত অনুভব করছি, কেননা আমি ছাত্র দল এবং
কৃষক দল, দুই মেরুত না, তাই না? আমাকে সম্মান দেখে এখানে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। প্রিয় ভাইয়া, আমরা আজকে ক্রান্তি লগ্নে এই কৃষক দলের সমাবেশ উপস্থিত হয়েছি, তাই না? এর আগে কি আপনারা একসঙ্গে কোন জাতীয়তাবাদী সৈনিক কোন একসঙ্গে চা খেতে পারতেন? কোন সব কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, লাউড উচ্চ স্বরে কথা বলতে হবে আমার সঙ্গে। আপনারা কোন জাতীয়তাবাদী সৈনিক কোন দোকানে, কোন আড্ডায়, যে কোনো দাওয়াতে কোন একসঙ্গে এতগুলো লোক একসঙ্গে বসে পারতেন আপনারা? আজকে কেন পারতেছেন? 5 আগস্ট আপনারা জানেন, 5 আগস্ট সম্পর্কে ধারণা আছে আপনাদের? 5 আগস্ট কি হয়েছিল? তথাকথিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, যিনি যার পিতা বাকশাল কায়েম করেছিলেন, তাই না? বাকশাল অর্থাৎ বাংলাদেশে একটি দল থাকবে, একজন নেতা থাকবে, একটি দল থাকবে, একটি সংসদ থাকবে, একটি দেশ থাকবে। যে মতবাদের স্রষ্টা সেই শেখ মুজিবুর রহমান, তার ওই জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, উনি বাংলাদেশে 5 আগস্টের পূর্বে বাংলাদেশের একটি ন্যায্য দাবিকে স্টপ করার জন্য উনি সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, তাই না? হাজার হাজার ছাত্রকে গুলিবিদ্ধ করে তাদের কণ্ঠস্বরকে, তাদের স্বরকে স্টপ করার জন্য হাজার হাজার শিশু এবং যুবককে হত্যা করেছিল। সাথী বন্ধুরা আমার, এটা ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বেঠিক হলে আপনারা আমাকে কাউন্টার দিয়ে স্টপ করে দেবেন। প্রিয় সমাবেশ, আপনারা জানেন এই শেখ হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশের রাজনীতিকে কত কলুষিত করেছে, তাই না? আমাদের জাতীয়তাবাদী পরিবারের অনেক নেতা কর্মীদের খুন করে, হত্যা করে বাংলাদেশের রাজনীতির পরিবেশ নষ্ট করে দিয়েছিল। আমরা 5 আগস্টের পর এই স্বাধীনভাবে এই টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়ে কৃষক দলের সমাবেশে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই আনন্দিত, তাই না? প্রিয় সমাবেশ, আমরা এমন একটা দল করি যে দলটি ছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, তাই না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আপনারা সবাই ছিলেন তো? জিয়াউর রহমানকে ছিলেন? বেগম খালেদা জিয়াকে ছিলেন? তার ওই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানকে ছিলেন তো? আমরা কেন বিএনপি করি? আমরা কেন ছাত্র দল করি? আমরা কেন যুব দল করি? আমরা কেন স্বেচ্ছাসেবক দল করি? আমরা কেন কৃষক দল করি? আমাদের একটা ভালোবাসা আছে। কেন ভালোবাসা আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তাই না? যদি ওনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হতো তাহলে উনি কখনো বাংলাদেশের স্বাধীনতা চাইতো না, তাই না ভাই না? আচ্ছা, প্রধানমন্ত্রিত্ব বেশি না স্বাধীনতা বেশি? কোনটা বেশি? স্বাধীনতা বেশি। তাহলে উনি কেন স্বাধীনতা দিলেন না ঘোষণা? ওনাকে যদি প্রধানমন্ত্রিত্ব দেওয়া হতো পাকিস্তানের, উনি কি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন? ওনার মুখ দিয়ে কখনো স্বাধীনতার ঘোষণা আছে? নেই। স্বাধীনতার ঘোষণা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কাদরঘাট বেতার কেন্দ্র, তাই না? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য শুধু উনি বাংলাদেশ স্বাধীন করেই ক্ষান্ত হননি, উনি মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশ রাষ্ট্রকে অনেক উপরে নিয়ে গেছেন। উনি সারা বাড়িতে আমাদের সম্মানিত আমাদের ঝিনুক ভাই অনেক সুন্দর কথা বলেছেন। খাল খনন কর্মসূচি করেছিলেন, তাই না? খাল খনন দিয়ে কাজ কি? কৃষকদের তেল খরচ বাঁচিয়েছিল, তাই না? অনেক খাল খনন করেছিল। আমি একটা তথ্য দেখেছি, 28,000 মাইল উনি সারা বাংলাদেশে খাল খনন করেছিলেন। ন্যায্য মূল্যে উনি কি করেছিলেন? সার বিতরণ করেছিলেন। আপনারা জানেন শেখ হাসিনা ওই 2009 সালে নির্বাচনের আগে বলেছিল বিনামূল্যে সার দেবে, বলেছিল না?
আমরা জানেন কিনা? 10 টাকার সে চাল দিয়েছিল। ভাই কথা বলেন, আমি কি মিথ্যা বলছি? বলছে ওরা বিনামূল্যে সার দেবেন, আপনারা কি পেয়েছিলেন? 10 টাকা সে চাল পেয়েছিলেন আপনারা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ন্যায্য মূল্যে সারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা কি করেছিলেন? জনগণকে ধোঁকা দিয়ে নির্বাচনের আগে ইস্তেহার ঘোষণা করেছিলেন। আমরা তার মধ্যে কি পাই না? কথার সঙ্গে কাজের মিল কখনো পাই না। প্রিয় ভাইরা, আমরা বিএনপি করি, আমরা যুব দল করি, আমরা স্বেচ্ছাসেবক দল করি, আমরা ছাত্র দল করি। এই কারণে দেশ দেখতে বেগম খালেদা জিয়া ছিলেন, তাই না? উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। উনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। শেখ হাসিনা বলেছিল, আপনি মুসলিকা দেন, বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, বিদেশে চলে যান, সুন্দরভাবে চিকিৎসা করাবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে না, আমি বাংলাদেশেই থাকবো, আমি কোনো শর্ত সাপেক্ষে বিদেশে যাবো না। একজন মুসলিম নারী, ওনাকে কিভাবে ধুকে ধুকে জেলখানায় রেখে বন্ধ করে দিয়েছিল, তাই না? যদি মিথ্যা বলি আপনারা ধরাই দেবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুন্দর সুস্থ শরীরের জায়গায় কারাগারে ওনাকে পঙ্গু করে এই শেখ হাসিনা জেলখানা থেকে বাইর করছে, তাই না? আমরা বিএনপি করি এই কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জন্য নারী শিক্ষার প্রচলন করেছিলেন। প্রাথমিক শিক্ষায় নারীরা উপবৃত্তি পাইতো। আপনাদের অনেকেই, অনেক মুরব্বী আছেন, আপনাদের মেয়েরা অনেকেই উপবৃত্তি পাইতো এক সময়, তাই না? উনি কি করেছিলেন? মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা প্রচলন করেছিলেন উনি 1992 সালে। 1998 সালে বয়স্ক আমাদের চাচা এবং ভাইয়েরা যারা বয়স্ক আছে, তারা বয়স্ক ভাতা পান না। এই বয়স্ক ভাতা কে প্রচলন করেছিলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ওনার গুণগান করে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে পাট উৎপাদনে বিপ্লবী পরিবর্তন এনেছিলেন। পাট উৎপাদনে বাংলাদেশে কত ছিল? তৃতীয় নাকি দ্বিতীয়, এরকম একটা পরিসংখ্যানে দেখছিলাম। এমনি হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ, যে আপনারা দেখেন পল্লী বিদ্যুৎ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। যাই হোক, আমরা আরো একজনের নাম বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান কয়জন ছিল? শহীদ 2 জন। একজন আরাফাত রহমান কোকো, যিনি এই স্বৈরাচার হাসিনা নির্যাতনে উনি বিদেশে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আরেকজন সন্তান আছে, তার নাম কি জানেন? কি নাম? তারেক রহমান। উনি পিতা যেমন 19 দফা প্রণয়ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন না? আমরা পৃথিবীতে ছিলাম না, অনেক মুরব্বী আছে, 19 দফা দিয়েছিলেন। 19 দফার মধ্যে কৃষি, আমরা যে কৃষক দলে যে সমাবেশ করতেছি, কি কারণে? কৃষির যে উন্নয়নের ক্ষেত্রে যে উনি ধারা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানও 31 দফা প্রণয়ন করেছিলেন। সামনের নির্বাচনে আপনারা 31 দফার উপর দেশ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। উনি আশা করেছেন যে এর মধ্যে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কি করেছিলেন? উনি বলেছেন যে ইউনিয়ন পর্যায়ে ওই কি বলে ওটা, হিমাগার আছে না, হিমাগার নির্মাণ করার জন্য উনি ওই ইশতেহারে আছে। আপনারা হয়তো আস্তে আস্তে পেয়ে যাবেন নির্বাচনের আগে। প্রিয় সমাবেশ, আমি আরেকটা কথা বলবো। তিস্তা নদী আমাদের পাশেই না? তিস্তা নদী দিয়ে আপনারা জানেন, শেখ হাসিনা যখন ছিল, এই শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট করার জন্য কখনো পানি আনতে পারে নাই, নাকি? পানি আনে তো খাদ্য নাই, খাদ্য আনে তো পানি নাই, তাই না? এরকম ছিল না? মমতার কাছেই বার্গেনিং করে পানি আনতে পারে না শেখ হাসিনা। আমরা জানি এই তিস্তা নদী নিয়ে একটা মহা পরিকল্পনা আছে, আপনারা ইতিমধ্যে জানেন।
রাজারহাটেও কিন্তু একটা সমাবেশ হয়েছে, আমাদের দুলুভাইয়ের নেতৃত্বে একটা সমাবেশ হয়েছে সামনে 17 এবং 18 তারিখ। আমাদের ইন্ডিয়ানও মনে হয় একটা 17-18 তারিখ অবস্থান কর্মসূচি আছে। এই অবস্থান কর্মসূচিতে আপনারা দল মত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন, যাতে তিস্তা মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে এই নদীটা অনেক বিশাল, এটাকে কি করা লাগবে, ছোট করে 1.5 মাইলের মধ্যে এই নদীটাকে নিয়ে এসে নির্দিষ্ট গতিপথ তৈরি করা, যাতে এলোমেলো ভাবে পানি প্রবাহিত না হয়। এই জন্য এটা বিশাল একটা প্রজেক্ট। এটা হলে আপনাদের এই অঞ্চলে অর্থাৎ তিস্তা অববাহিকা, তিস্তা উপকূলের যে জমিগুলো যেভাবে পড়ে আছে বালু, এগুলো অর্থনৈতিক অঞ্চল হবে বিভিন্ন ধরনের। আপনারা তো বুঝেন যে নির্দিষ্ট পথে যদি পানি যায় কি সুবিধা হবে, জানেন না আপনারা? অতএব আমার পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা 17-18 তারিখ এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করে তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, দ্রুত কার্যকর হয়, আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা খুব দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। আর একটা কথা বলি, আপনারা এই এলাকায় বিএনপির প্রতি আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, বিএনপি কেন করবে, আমরা জানি 1971 সালে একটি দল, আমি সরাসরি বলি 1971 সালে জামাত নামে একটি দল ছিল না? এখনো আছে, মাঠে বাজারে ঘুরে বেড়ায়, তাই না? এই জামাত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে বাংলাদেশের সবাই ছিল, তাই না? এক কথা বলেন ভাই, ছিল না? জামাত কি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে বাংলাদেশের মানুষ ছিল কিনা? গণহত্যার সঙ্গে সংযুক্ত ছিল কিনা? জামাত হচ্ছে আল-বদর, আল-শামস, রাজাকার নামে অভিহিত, তাই না? 1990 সালে স্বৈরাচার এরশাদ কাকে হত্যা করেছিল না ভাই? নূর হোসেনকে হত্যা করে, ওই সময় নূর হোসেনকে হত্যা করে স্বৈরাচার এরশাদ ও স্বৈরাচার খেতাব পেয়েছে। 2024 সালে শেখ হাসিনাও হাজার ছাত্রকে হত্যা করে গণহত্যায় তার নাম গিনেস বুকে উঠেছে, তাই না? তাহলে বাংলাদেশে কয়টি দল, প্রধান কয়টি দল? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী জামাত, তিনটা দলই কি গণহত্যার সঙ্গে সংযুক্ত না? তিনটা দলই গণহত্যার সঙ্গে জড়িত। আমরা আহ্বান করব জাতীয়বাদী জামাত, আওয়ামী লীগ এগুলো সবাই গণহত্যার সঙ্গে সংযুক্ত। অতএব আমার রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো রক্তের দাগ কিন্তু বিএনপির হাতে লাগে নাই। অতএব আমার আহ্বান থাকবে, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার আহ্বান থাকবে, আপনারা বিএনপির পতাকাতলে আবদ্ধ হন এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমি অনেক কথা বলেছি, অনেক বিরক্তির কারণ হতে পারে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ধৈর্য হারাবেন না। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা যার বক্তব্যের আশায় চাতক পাখির মতো চেয়ে আছি। আজকের এই কৃষক সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান রুকু ভাই। আপনারা সকলে কি ভালো আছেন? এখানে হাজার হাজার লোক, আপনারা কি ভালো আছেন? এখন বোঝা যাচ্ছে ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক সমাবেশ।
শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার মনের বল, তারুণ্যের অহংকার তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ও সংগ্রামী শুভেচ্ছা। শীতের রাত প্রায় রাত 10টা। আপনাদের উপস্থিতি দেখে মনে হয় আসলে আপনারাই প্রকৃত জিয়ার সৈনিক, নাকি আমি ভুল বললাম? এই শীতকালে রাত 10টার সময়, মাঘ মাসের মনে হয় আজকে 16 কি 17 তারিখ, মানে কঠিন ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনারা এভাবে উপস্থিত হয়ে এই কৃষক সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আরো একবার কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফা, খালেদা জিয়ার ছিল 2030 ভিশন, আর তারুণ্যের অহংকার তারেক রহমানের আগামীতে আছে 31 দফার মিশন। আর এই মিশন বাস্তবায়ন করবে কারা? আমরা না আপনারা? একটু বলেন আমার সাথে সাথে। হ্যাঁ, আপনারাই জনগণ, তাহলে বাস্তবায়ন আপনারাই করবেন। আর এই বাস্তবায়ন যদি করেন, আগামীতে বিএনপির যে ধানের শীষ প্রতীক মার্কা আছে, এই মার্কায় ভোট দিলে তবেই বিএনপি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবে, নাকি আমি ভুল বললাম? আমি তাহলে সঠিক বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার মধ্যে ছিল খাল খনন প্রযুক্তি। এই খাল জমি আছে, তাহলে আপনাদের অনাবাদি জমি আর থাকবে না, সকল জমিতে আবাদ হবে। কেন হবে? কারণ আমার আর পানির সমস্যা থাকবে না। এই যে এখন মাঘ মাস, চতুর্পাশে পানির শুষ্কতা, সামনে তিস্তা নদী, দেখেন খুদু বালুচর, কোন পানি আছে? কোন পানি নাই। তাহলে খাল খনন যদি প্রযুক্তি আবার বাস্তবায়ন হয়, তাহলে এই পানির আর সমস্যা থাকবে না, এটি বাস্তবায়ন হবে। আরেকটি কথা বলতে চাই, বিগত সরকার আমলে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, উনি কৃষকদের জন্য 5,000 টাকা মনে হয় মওকুফ করে দিয়েছে। দিয়েছে কি? আমি তাহলে সত্য বললাম। তাহলে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, আবার এটি বাস্তবায়ন করা হবে এই কৃষকদের জন্য। আরেকটি কথা বলতে চাই, বিগত 15 বছর একজন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, যে কৃষকদের বিভিন্নভাবে পদদলিত করেছে এবং কৃষকদের কোন সুযোগ সুবিধা দেয় নাই। সকল সুযোগ সুবিধা তার দলীয় কর্মী এবং তার আমলে যে লোকগুলো চাকরিতে প্রবেশ করেছে বা আওয়ামী লীগের যে কর্মীগুলো চাকরি করত, তারাই এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছিল এবং তারাই এই সমাজের মধ্যে শুধুমাত্র মোটাতাজা হয়েছে। আর আমার 80% কৃষক দিন দিন কি হয়েছে, কঙ্কালে পরিণত হয়েছে, নাকি আমি ভুল বললাম? কারণ এই কৃষকদের যত সুযোগ সুবিধা আছে উনি লুটপাট করছে। আর আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, কৃষকদের জন্য কি বাস্তবায়ন করবে তার একটি লিফলেট, 31 দফার কর্মসূচি আমাদের অনেকের কাছে আছে আর আপনাদের অনেকের কাছে নাই। আমরা এই লিফলেটটি আমরা
আপনাদের কাছে পৌঁছে দেব। তার মধ্যে একটি পয়েন্ট আছে, 27 নম্বর পয়েন্ট, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সেই পয়েন্টটি আপনাদেরকে আমি একটু পরে শোনাই, ধৈর্য সহকারে শুনবেন। এতে আপনাদের অনেক কৃষকের অনেক কিছুই সমাধান হবে। কৃষি পণ্যের উৎপাদন ও বিপণনের সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সুক্ষমতা, নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে। এজন্য প্রয়োজনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমূলীকরণ, কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীদের উৎপাদ দমন করা হবে। উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন ও হিমাগার স্থাপনে উৎসাহ দেওয়া হবে। কৃষি জমির অকৃষিকাজে ব্যবহারে নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিশেষ সহায়তা প্রাপ্ত হবেন। তারেক রহমানের এই 31 দফায় এই পয়েন্টটি আপনাদের কৃষকদের জন্য সরাসরি বাস্তবায়ন করা হবে। বন্ধুগণ, আমি আরো কিছু বলতে চাই, যেহেতু কৃষক সমাবেশ, আজ পর্যন্ত এইভাবে কৃষক সমাবেশ সামনাসামনি আপনারা যারা মুরব্বী আছেন বা আমার বয়সী আছেন বা আমার ছোট যারা আছেন, এভাবে কি কোনোদিন কোন ইউনিয়নে দেখছেন যে কৃষক সমাবেশ? দেখেন নাই। আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনারা কি কি প্রশ্ন করতে চান, আর আমরা সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কারণ এই বাধ্য বিধায় আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এই স্থান দিতে বসাইছেন। আমরা আপনাদের প্রশ্ন শুনতে চাই। আমরা ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছিলাম, ওখানে আমাদের কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ওই কর্মশালায় কিছু কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে প্রতিটি জেলার যতটি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করতে হবে। তারে ধারে ভাই কথায় আমরা আপনাদের এই বিদ্যানন্দ ইউনিয়নে এসেছি, আপনাদের কথা আমরা শুনতে চাই। আমার এই বক্তব্য দেওয়ার মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে বাধ্য। কৃষক দলের একটি সুন্দর স্লোগান আছে, ফলাবো ফসল গর্ব দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ বা গণতন্ত্রের বাংলাদেশ। বিগত দিন বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না, ছিল কি একনায়কতন্ত্র। এই একনায়কতন্ত্র 15 বছর বাস্তবায়ন একটি দল করেছে, আর সেই দলের নেতা ছিল একজন ফ্যাসিস্ট। সে কি করত? দিনের ভোট দিনে না নিয়ে রাইতেই নিত। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিগত 15 বছর আপনারা কি কোনো ভোট দিতে পারছিলেন? ভোট কেউ মনে হয় দিতে পারেন নাই। কেন পারেন নাই? রাইতে ভোট দিছে। আর এই রাইতে ভোট দিছে কে? ওই ফ্যাসিস্ট হাসিনার কিছু দালাল, তার কিছু ছিল গুন্ডা বাহিনী, কর্মী বাহিনী, এবং প্রতিটি অফিস আদালতে তার আমলে যে লোকগুলোকে উনি চাকরি দিয়েছে, বড় বড় চাকরি, অযোগ্য ব্যক্তিদেরকে চাকরি। এই চাকরি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি। সেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি করত এই ক্যাটাগরিতে করত তারা কি করত? এই হাসিনার সব কিছু বাস্তবায়ন করত। তারা সারা রাত জাগি কি করত? সিল ডাঙাইত, মানে ভোট দিত। ভোট দিতে
দিতে দিতে কি হয়, এই আপনাদের বিদ্যানন্দে ভোট সংখ্যা যদি হয় 10,000, সব সেন্টারে দেখা গেছে যে ভোট হয়ে গেছে 15,000, মানে 5,000 বেশি। মানে ভোট দিতে দিতে ওরা এক সময় বলে আর কত দেই, এটা রাখি শেষ হয়। এইভাবে পালে পালে ভোট নিতে নিতে কি হয়ে গেছে, আজ নিজে নিজে এই দেশ থেকে পালে গেছে। মানে কি, এই দেশের জনগণ তাকে আর কি করে না, পছন্দ করে না। কেন ঘৃণার পাত্র হলো? অতিরিক্ত কোন জিনিসে ভালো না। সে এমন ভাবে কুক্ষগতি করছে, এই কুক্ষিগত করার কারণে রাষ্ট্র কাঠামোকে সে নষ্ট করে দিয়েছে। আর ওই দালালেরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আমার দেশের জনগণ বিগত 15টি বছর কোন ভোট দিতে পারে নাই। তাই আগামীতে দিনের ভোট রাতে হওয়ার আর কোন সুযোগ নাই। দিনের ভোট দিনেই হবে, আর এই দিনের ভোট দিনে হবেই যে এটার বাস্তবায়ন করার দায়িত্ব কার? জনগণের। জনগণ বলতে কার? এই বিদ্যানন্দ ইউনিয়নের জনগণ। আপনাদের দিনের ভোট এই দিনে আপনারা বুঝে নেবেন এবং এটাকে বাস্তবায়ন করবেন, তাহলে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। আমি বন্ধুগণ আরেকটি দুইটি কথা বলতে চাই। কিছু কিছু রাজনীতির লোক বিএনপির নামে সমালোচনা করে। আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল। অতএব এই দলের নামে সমালোচনা করে কোনো লাভ হবে না, কারণ দেশের 55 থেকে 60% লোক বিএনপিকে ভালোবাসে। আওয়ামী লীগ বিএনপিকে গত 15 বছর ধরে যেভাবে নির্যাতন করেছে যে বিএনপি এইভাবে আমরা ধ্বংস করে দেব, আদৌ কি ধ্বংস করতে পারছে? পারে নাই। যদি ধ্বংস হতো আজকে আপনারা এই হাজার হাজার লোক এখানে উপস্থিত থাকতেন না। কেন কথাটি বললাম? আওয়ামী লীগের একজন দালাল নেতা ছিল, এই বাংলাদেশটাকে বেশিরভাগ সে ধ্বংস করেছে। বলছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে এক রাতে আওয়ামী লীগের 7 থেকে 8 লক্ষ লোক কি করবে? মেরে ফেলা হবে। আদৌ কি আওয়ামী লীগের একটি লোককে মারা হয়েছে? মারা হয় নাই। কিন্তু হ্যাঁ, উনি একটা সত্য কথা বলে গেছে, তাদেরকে বিএনপি কোনো নির্যাতন করে নাই, মারে নাই। এই 7 থেকে 8 লক্ষ লোক এই দেশ থেকে কি করছে? পালিয়ে গেছে। মানে ওই ব্যক্তি শুদ্ধ কথাই বলছে এবং সত্য কথাই বলছে যে 7 থেকে 8 লক্ষ লোককে বিএনপি কি করবে? মারবে। কিন্তু বিএনপি মারে নাই। এই দেশের আপামর জনগণের চেষ্টায়, সফলতায় তারা এই দেশ ছেড়ে কি করছে? পালিয়ে গেছে। তাহলে আমাদেরকে আর কিছু করা লাগে নাই, কারণ ওরা এই দেশের মানুষের উপরে যে নির্যাতন করছে, ওরা ওদের বিবেককে প্রশ্ন করছে, আমাদের আর এই দেশে থাকা যাবে না, অতএব আমরা পালিয়ে যাই। বন্ধুগণ, এখানে আপনারা অনেকে মুরব্বী লোক আছেন না? আপনাদের অনেকের বাচ্চা প্রাইমারিতে পড়ে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বই থেকে উঠে দিয়েছিল, তাই নাই? কে দিয়েছে? এই ফ্যাসিস্ট সরকারের কিছু দালাল। তাহলে কেন তুলে দিয়েছে? স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে গুণাবলী গুলো ছিল লিপিবদ্ধ, এই লিপিবদ্ধ গুলো যদি এই প্রজন্ম পড়ে, তাহলে এক সময় বাংলাদেশের অন্যান্য যে ছোটখাটো দলগুলো আছে এরা নিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ফ্যাসিস্ট সরকারের দালালগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম
তুলে দিয়েছিল, কিন্তু 5ই আগস্টের পর আবার এই বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লিপিবদ্ধ হয়েছে। নাকি আমি মিথ্যা বললাম? আপনারা অনেকেই হয়তোবা আবার দেখছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লিপিবদ্ধ হয়েছে। তাহলে আগামীতে যদি আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নয়, শুধু এদেশের সাধারণ জনগণ একটি করে ফ্যামিলি কার্ড পাবে। যে ফ্যামিলি কার্ড আমার মা ও বোনের নামে হবে, এতে নারীর অধিকার বাড়বে, নারীর নেতৃত্ব বাড়বে। কারণ অনেক সময় আমাদের সমাজে দেখা যায় মেয়েদেরকে বিভিন্ন ভাবে অবহেলিত করা হয় কথার মাধ্যমে। তাই আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে না, ওই পরিবারের মা ও বোনের নামে এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে, তাহলে নারীর অধিকারটা বাড়বে। আরেকটি উন্নয়নমূলক কাজ করবে আপনাদের কৃষকদের জন্য ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ড পেলে কৃষকের, যেহেতু আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি, কারণ আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আমাদেরকে জিততে হয়। এই ফার্মার্স কার্ড পেলে আপনাদের অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটা আমি কিছুক্ষণ আগে 31 দফার যে 27 নম্বর পয়েন্টে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আরেকটি কথা বলি, এই ইউনিয়নের বিএস আছে, ব্লক সুপারভাইজার, তার কাছে সরকারের অনেক সুযোগ সুবিধা আসে, বিভিন্ন বীজ আসে। এই বীজগুলো দেওয়ার জন্য মাঠ পর্যায়ে আপনাদের কাছে আসে কি উনি? আপনারা আমার সাথে একটু শব্দ করেন, উনি কি আসে? আসে না। এখন থেকে ওনাকে আপনাদের মাঝে আসতে হবে। এই যে আপনাদের মাঝে উপস্থিত করব, এই দায়িত্ব কার? আপনাদের না আমাদের? জোরে বলেন। আপনাদের। আপনারা এখন থেকে ওই বিএস এর সাথে যোগাযোগ করবেন এবং তার কাছ থেকে সকল সুযোগ সুবিধা নেবেন। আর যদি আপনারা না নেন, তাহলে কিছুদিন আগে দেখছেন হয়তো বা অনলাইনে চিলমারির বিএস, উনি জনগণকে এই সুযোগ সুবিধাগুলো না দিয়ে বাজারে বিক্রি করে। তাহলে আপনাদের এই বিদ্যানন্দ ইউনিয়নেরও বিএস কি করবে? বাজারে এগুলো বিক্রি করে দিবে। আর প্রতি বছর বাড়িতে 2 তলা থেকে 3 তলা করবে, 3 তলা থেকে 4 তলা করবে। আর আমার কৃষক হয়ে যাবে কঙ্কালের মতো। এই কঙ্কালের মতো হওয়ার আর সুযোগ ওই বিএস কে দেওয়া হবে না। তাহলে আগামীকাল থেকে আপনারা কি ওই বিএস এর সাথে যোগাযোগ করবেন? করবেন তো? আপনারা কথা দিলেন। এবং এই আপনারা যে তার সাথে যোগাযোগ করবেন, এই জন্য আমার এই ইউনিয়নের কৃষক দল, এই উপজেলার কৃষক দল, তারা আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবে। ধন্যবাদ বন্ধুগণ। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ শীতের রাত অনেক হয়েছে। গত 5 তারিখের আগে আপনার এই এলাকায় হোক, আমার এই এলাকায় হোক, আর বাংলাদেশের যে কোনো এলাকায় হোক, যখন কোন লোককে ধরে সাত বলে কি জঙ্গি, জঙ্গি। যাকে ধরে তাই বলে কি জঙ্গি। আচ্ছা, 5 তারিখের পর থাকি এখন এ পর্যন্ত পুলিশ কিন্তু এখনো অ্যারেস্ট করে। এখন কি আরো বলে যে জঙ্গি? তাহলে আপনারাই তো বলেন, বাংলাদেশে আসলে প্রকৃত জঙ্গি কে? হ্যাঁ, হাসিনা। বাংলাদেশে প্রকৃত জঙ্গি হলো হাসিনা। আর এই কথাটি যারা যারা বাস্তবায়ন করছে, এই হাসিনার দোষর হলো ওরা। ওই যাবে যদি কোনো প্রশাসনের লোক
আসামি ধরার পরেও যদি বলে এটা জঙ্গি বা এটা মৌলবাদ, মনে করতে হবে ওই অফিসের লোকটাই হোক আর ওই প্রশাসনের লোকটাই হোক, ও হাসিনার কি দালাল, মানে ওইও জঙ্গি। এখন ওই দালালেরা কেন আর বলে না যে জঙ্গি জঙ্গি? মানে এই দেশে কোন জঙ্গি ছিল না, জঙ্গি বানানো হয়েছে। কারণ বিশ্বের মধ্যে এই দেশটি হলো মুসলিম কান্ট্রি, মুসলিম হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতি আছে। নাকি আমি ভুল বললাম? কারণ এটাও আপনারা নিশ্চিত কিছুদিন আগে ওয়াজ করতে গেলে ওই সকল দালালদের কাছে পারমিশন লাগতো, এখন আর পারমিশন লাগে না। কেন লাগে না? কারণ ওই জঙ্গি নাই, কারণ ও ছিল সে নিজেই জঙ্গি, যার কারণে এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে সে জঙ্গি বানাইছে। তাদের ইশারায়, আমাদের এই পার্শ্ববর্তী একটি দেশের ইশারায় সে এই দেশকে কোন মুসলমান রাখতে দিত না। বন্ধুগণ, শীতের রাত, তাই আমি আর বেশি কিছু বলবো না। কৃষক সমাবেশে কৃষকদের জন্য কি কি বাস্তবায়ন করা হবে মোটামুটি আমি বিস্তারিত বলার চেষ্টা করছি। এরপরেও যদি আপনারা কেউ না বোঝেন, আমরা জেলা কমিটি আমাদের সাথে যোগাযোগ করবেন, নাহলে উপজেলা কমিটির সাথে যোগাযোগ করবেন, নাহলে আপনার ইউনিয়ন কমিটির সাথে যোগাযোগ করবেন। আমার ইউনিয়ন, আমার উপজেলা যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম না হয়, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সমাবেশ সাথী ও বন্ধুগণ, আজকের যিনি প্রধান অতিথি তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে উনি বক্তব্য দিচ্ছেন না। তবুও ভাইকে আমরা দাঁড়িয়ে ওনার ফেসটা একবার দেখবো, ওনার মুখটা দেখবো এবং করজোড়ে তালি দেবো একটা। ভাই একটু দাঁড়ান আমাদের জন্য, সবাই জন্য। সমাবেশ সাথী ও বন্ধুগণ, আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এখানে আজকের সমাপনী বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কৃষক সমাবেশে উপস্থিত কুড়িগ্রাম জেলা থেকে আগত আপনাদের কুড়িগ্রাম জেলার কৃষক দলের আহ্বায়ক রিপন ভাই এবং আমাদের সদস্য সচিব রকনুজ্জামান রুকু ভাই, তৎসঙ্গে পৌর যুব দলের সভাপতি ঝিনুক ভাই এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, তৎসঙ্গে উপস্থিত আছেন রাজারহাট উপজেলার কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুরজামান ভাই, সদস্য সচিব আমাদের আলমগীর ভাই এবং মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল এবং সব দলের নেতৃবৃন্দ। তৎসঙ্গে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত যারা শহীদ জিয়াউর রহমানের এবং দেশনেত্রী খালেদা জিয়া ও উদীয়মান নেতা, তরুণ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আদর্শ নীতিকে যারা বিশ্বাস করে তাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যমান কৃষক দলের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।
আমার বক্তব্যর শুরুতে স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলে নির্যাতিত এবং জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত ও আহত এই সভায় তাদেরকে স্মরণ করছি। তার সঙ্গে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদেরকেও এই সভায় স্মরণ করছি। বাংলা জাতীয়তাবাদী বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মূল দলের একটি অঙ্গ সংগঠন বা দল। কৃষক দলের আদর্শ ও উদ্দেশ্য নিম্ন স্বত্বভোগী, মধ্য স্বত্বভোগী এবং উচ্চ স্বত্বভোগীদের ক্ষেত্রে এবং সরকারি এবং বেসরকারি ভাবে জাতীয়তাবাদী বিএনপি এবং কৃষক দল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। কৃষক হলো জাতির এবং দেশের মেরুদণ্ড। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একথা অনুভব করে সর্বহারা কৃষকদের উন্নয়নের সাথে বিভিন্ন কর্মকাণ্ড তিনি নিজস্ব উদ্যোগে খাল কাটা প্রকল্প এবং সেচ ব্যবস্থা করে ফসলের উর্বরতা বৃদ্ধির জন্য ইহা বাস্তবায়ন করেন। আসুন সবাই মিলে হাতে হাত রাখিয়া কাঁধে কাঁধ রাখিয়া কঠিন বজ্র শপথ গ্রহণ করি জাতীয়তাবাদী কৃষক দলকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেকটি ওয়ার্ডে কৃষক দলের শাখা গঠন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই। তবে ভাইয়েরা, আমাদের সম্মানিত কৃষক দলের আহ্বায়ক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হয়তো অসুস্থর কারণে আপনাদের সামনে বক্তব্য দিতে পারলেন না। উনি খুব ত্যাগী নেতা, বক্তব্য দিতে ধরলে মাইক ছাড়েন না। আজকে মানে সমাবেশ করতে করতে ওনার অবস্থা খুব কাহিল। আজকে রৌবাড়ি না চিলমারি জানেন, রৌবাড়ি নাকেশ্বরী চিলমারি ওই দিক জাতির সেই জায়গা গেছিল। আমাদের নেতারা ওইখানে মিটিংটা সারিয়ে এখানে আসলো। তা আমরা ভাই কৃষক দল, আমরা কৃষক দলের মানুষ। আপনারা তো শুনছেন কৃষক জাতির এবং দেশের মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা ফসল উৎপাদন করব আর সমস্ত বাংলার মানুষ খায়া শক্তি বাড়বে, তাই না? আচ্ছা শোনো, একটু সময় দিলে দুটা কথা বলে আপনারা রাজি খুশি আছেন? আচ্ছা তাইলে আলহামদুলিল্লাহ, বেজারান না। এই যে শোনেন, আওয়ামী লীগের লোক, এই যে কিছু কিছু আমাদের এই সাধারণ লোককে উস্কানি দিয়া কিছু ওই যে আপনাদের বিভিন্ন ধরনের ভুল বক্তব্য দিয়ে বুঝেছে। কথা বুঝছেন? যে বুঝগুলো আজও তোমাদের মাথায় ঘুরতেছে। আমি বলি শোনেন, সংখ্যালঘু ভাইয়েরা আছে এখানে, এই যে এরা সব সংখ্যালঘু ভাইয়েরা। ওমরা যদি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের আদর্শকে যদি ভালো না বাসত, তাহলে কি আসতো না। আমাদের বিদ্যানন্দ ইউনিয়নে অনেক এই যে সংখ্যালঘু ভাইয়েরা, অনেক উত্তরাধিকার সূত্রে এদের বংশ অনেক বড়, আজকে তারা পথে ভোগী। সেটারও ব্যাখ্যা দিব তোদের পরে। ভারতের যে উস্কানিটা পূর্বেই ছিল বলতে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। তখন ভারতের প্রেসিডেন্ট ছিল মহাত্মা গান্ধী। নাম শুনছেন? মহাত্মা গান্ধী ছিল ভারতের প্রেসিডেন্ট। শেখ সাহেবের সঙ্গে তাদের বড় একটা যোগসাজশ ছিল। জানেন
কি জানেন না? একটু শোনেন। সেই সময় ভারত স্বাধীন করতে বাংলার হাত ছিল। ভারত স্বাধীন করতে পারে না, বাংলার হাত ছিল। জানেন আপনারা? জানেন না? আপনারা এটা বুঝেনও নাই, কোনোদিন চিন্তাও করেন নাই, আপনার মাথাতে এভাবে কেউ ঢুকিয়েও দেয় নাই। ভারত স্বাধীন করতে বাংলার হাত ছিল। বাংলার বিশিষ্ট নেতা যারা ছিল, সে বাংলায় এম ফজলুল হক, হোসেন শহীদ, সরাতি, আব্দুল হামিদ খান, ভাসানী, বিপ্লবী, অরবিন্দ, মাস্টারদা, সুভাষ ঘোষ, বিপ্লবী, অগ্নিকন্যা, বিধিবতা, রামবিজা কথা স্মার্ট বাড়ি যায়, কালার কণ্ঠ বলে পরে ফাটি দেবে, আসতে বই শোনেন। এগুলা বাংলা নেতা ছিল। এই নেতাগুলো বাংলায় সহযোগিতা করে ভারত স্বাধীন করছে। আপনারা, আমি যদি মিথ্যা কথা বলি, আপনারা ইতিহাস পড়বেন, দেখবেন, পড়বেন। আর আমরা যাহা বলতেছি সমস্ত কিছুর দলিল আছে, এটা ভুয়া দলিল নয়। ভুয়া দলিল কোনটা তো জানেন, যারা ডিএর ভুক্ত নয়। যে দলিল গুলো ডিএর ভুক্ত হয় না, এটা হলো ভুয়া দলিল। আর যেগুলো ডিএর ভুক্ত আছে, একেবারে জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে, ঢাকা পর্যায়ে আছে, রাজধানী পর্যায়ে, সেগুলো হলো ডিএর ভুক্ত। আমরা যে কথাগুলো বলতেছি, এগুলো হলো ডিএর ভুক্ত। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, প্রমাণ করতে চায়, ওরা আমাদেরকে প্রশ্ন করবে। আমরা যদি জবাব দিতে না পারি, তাহলে আমরা তাদের কাছে মাপ চেয়ে নেব। ভারতবর্ষ স্বাধীনের গল্প শুনলেন? শুনলেন না? শুনছেন। তারপরে বাংলাদেশ স্বাধীন হলো কত সালে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হইল। বাংলাদেশ স্বাধীন করলো কে করছে? আচ্ছা শোনেন, হ্যাঁ ঠিক আছে কথাটা। বাংলাদেশ স্বাধীন করছে জিয়াউর রহমান। সেক্টর নং 11 যে ফোর্স অধিনায়ক ছিলেন দুইজন, আবু তাহের আর জিয়াউর রহমান। স্থলপথে আর আকাশ পথে যুদ্ধ এরাই করছে না। যুদ্ধ করছে শেখ বংশধর, গোপালগঞ্জের লোক। তাহলে কে যুদ্ধ করছে? জিয়াউর রহমান। যুদ্ধ করে নাই? জিয়াউর রহমান সব যুদ্ধ করছে, ওরা তো করে নাই। ওরা ভারতের সঙ্গে গোপন চুক্তিতে কাজ করে আসছে এতদিন। কথা বুঝছে? ভারত এদের সঙ্গে গোপন চুক্তি করে এতদিন সময় কাল কাটাইছে। আচ্ছা, আর দুটা কথা বলি শেষ করি।